হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই গল্পের শুরুতে আমরা একটি জনশূন্য জায়গা দেখতে পাচ্ছি। সেখানকার অনেক লোক একটি ভয়ঙ্কর রোগে মারা গিয়েছে। যে জীবাণু এই রোগটি ছড়াচ্ছিল তা শুধু মানুষের ওপরে প্রভাব বিস্তার করত, অর্থাৎ পশু পাখির ওপর তার কোনো প্রভাব ছিল না। তাই তখন সেখানে ছিল না কোনো ট্রাফিক জ্যাম, ছিল না কোনো ফ্যাক্টরি বা পরিবেশ দূষিত হতে পারে এমন কোনো কিছু, এবং কোনো প্রকার দূষণ না হওয়ার ফলে প্রকৃতি যেন পৃথিবীতে নতুনভাবে ফিরে এসেছিল। চারিদিকে সবুজের মহাবিস্তার, ফলে সকল প্রাণীরা সেখানে স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারছিল। এবং ওই সকল লোকই বেঁচে ছিল যারা সার্ভাইভাল জানতো, অর্থাৎ কঠিন পরিবেশে বেঁচে থাকতে পারত। এবং ওই সকল লোকদের মধ্যে আমরা একজন মানুষকে দেখতে পাচ্ছি যার নাম অ্যাডি। সে ছোট থেকে তার মায়ের সঙ্গে থাকতো, কিন্তু ওই রোগের কারণে তার মাও মারা গিয়েছিল। এবং সে বেঁচে ছিল এই কারণে তার চাচা অনেকগুলো তাকে সার্ভাইভাল বই দিয়েছিল, যা তাকে কঠিন পরিবেশে বেঁচে থাকা শেখাবে। এবং সেই বইয়ের কারণে সে আজ বেঁচে আছে। সে তার ঘরে থাকতো না, কারণ তার ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল। শুধু তার ঘর নয়, আশেপাশে সব ঘরেরই প্রায় একই অবস্থা। সে ঘরের বাইরে একটি ছোট বাংকারে ছিল, যেখানে সামান্য খাদ্য ও পানীয় ছিল, কিন্তু সেগুলোও বেশি দিন যাবে না। এবং সে কারণে সে রোজ তার সাইকেল নিয়ে পাশের এলাকায় খাবার এবং দরকারি জিনিসপত্র সংগ্রহ করতে বেরোতো। এবং এই কাজ করতে গিয়ে ঘরের ভেতরে মৃত ব্যক্তিদের সঙ্গে দেখা হওয়া তার কাছে ছিল খুবই সাধারণ ব্যাপার। অ্যাডি তার এলাকায় একাই বেঁচে ছিল, এবং সে কারণে তার এলাকার জরুরি সব জিনিসপত্র প্রায় শেষ হয়ে আসছিল। সে খুব বেশি দূরে যেত না, কারণ সে ভয় পেত যদি কোনো মানুষের সাথে তার দেখা হতো, সেই লোকটি না অ্যাডিকে মেরে খেয়ে ফেলে। অ্যাডি তার জীবনে খুবই নিঃসঙ্গ ছিল। সে সময় কাটানোর জন্য মোবাইল ফোনের ব্যবহার করতে পারছিল না, কারণ দুনিয়াতে বিদ্যুৎ উৎপাদন কারখানা এবং শ্রমিক কেউই ছিল না। তার কাছে যত বই ছিল তাও প্রায় সব পড়া শেষ হয়ে গিয়েছে। এবং সে সময় কাটাতে বাগান করত। অনেক পরিশ্রমের পর সে কিছু সবজি উৎপাদন করতে সক্ষম হয়েছিল, যার কারণে সে অনেক বেশি খুশি ছিল। রাতে সে যখন চাঁদের নিচে শুয়েছিল, সে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পেল। তাই সে দ্রুত বাংকারের ভেতরে চলে গেল। সকাল হওয়ার পরেই রুটিন মোতাবেক সে সাইকেল নিয়ে প্রয়োজনীয় জিনিস খুঁজতে বেরিয়েছিল। সে একটি ঘরের ওপর একটি ছোট সোলার প্যানেল পেল, যেটি দেখে সে খুবই খুশি হলো এবং সেটি সাথে করে তার বাসায় নিয়ে আসলো এবং ফোনে চার্জ দিল। ফোনে চার্জ হওয়ার পর সে গান শুনছিল, মজা করছিল। হঠাৎ করে তার ফোনে সে তার মায়ের ভিডিও দেখতে পেল, যা দেখে সে খুবই উদাস হয়ে গেল। সে অনেকদিন আগে তার মায়ের সাথে শেষ দেখা করেছিল, কিন্তু শেষবার কথা বলা হয়নি। সে ততক্ষণ ভিডিও দেখছিল যতক্ষণ না তার ফোন বন্ধ হয়ে যায়। তারপর সে তার বাগানে গেল এবং বুঝতে পারল গত রাতে সে যে আওয়াজ শুনেছিল তা কোনো প্রাণীর, এবং প্রাণীটি তার সমস্ত সবজি বাগান নষ্ট করে দিয়েছিল। এসব দেখে সে বুঝতে পারছিল না কি করবে, এবং সমস্ত আশা ছেড়ে দিয়েছিল। সে সবজিগুলোর বীজ নিয়ে পুনরায় সেগুলো রোপণ করার চেষ্টা করছিল, কিন্তু খাবার জন্য সবজি হতে হতে অনেক দেরি হয়ে যাবে। এসব ভেবে সে অনেক রেগে গেল এবং একটি লাঠি নিয়ে সে নিজেই নিজের পায়ে আঘাত করে বসল। তার পা দিয়ে রক্ত বের হতে শুরু করলো, যার কারণে ইনফেকশন হয়ে সে মারা যেতে পারে। এসব ভেবে সে দ্রুত তার সার্ভাইভাল বই দেখে তার নিজের জন্য ঔষধ বানিয়ে নিল এবং তার পায়ে লাগালো। রাতে সে তার চাচুর ছবি দেখছিল এবং ভাবছিল তারা তো বেঁচে আছে এবং তারাও সার্ভাইভাল খুব ভালোভাবে জানতো। তাদের কাছে গেলে সে খুব ভালো থাকবে। সে ভাবলো তাদের কাছে চলে যাবে, কিন্তু তার সাইকেল নিয়ে সেখানে পৌঁছানো তার জন্য খুবই কঠিন। সে একটি রোড ম্যাপ বানিয়ে নিল এবং তার একটি প্রান্ত ঠিক করে নিল। সেই ম্যাপ অনুযায়ী তার চাচুর বাসায় পৌঁছাতে তার 2 সপ্তাহ সময় লাগবে, যদি সব ঠিক থাকে। রাতে সে তার ঘরের সবকিছু গুছিয়ে নিতে শুরু করল। পরবর্তী সকালে সে তার সাইকেল নিয়ে রওনা হলো। সে রাতে তাঁবু খাটিয়ে একটি জায়গায় ঘুমিয়ে নিল এবং রাস্তার মাঝে সে খাবার খেয়েছিল। রাস্তার মাঝে তার যদি কোনো বিল্ডিং এর সাথে দেখা হতো, সে সেখান থেকে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করত এবং 1 সপ্তাহ সবকিছু খুবই ঠিকভাবে চলছিল। কিন্তু সমস্যা দেখা দিল। একদিন সকালে সে দেখতে পেল তার সমস্ত পানি হরিণে নষ্ট করে দিয়েছে এবং তার সোলার চার্জারটিও ভেঙে ফেলেছে, যার কারণে সে আর ফোন চার্জ করতে পারবে না। তাই সে ভীষণ রেগে গেল এবং পিস্তল দিয়ে এদিক ওদিক গুলি ছুটতে লাগলো, এবং কিছুক্ষণ পর সে আবার নিজেই আফসোস করতে লাগলো, এটা ভেবে যে সে কি করে বসলো রাগের মাথা। রাস্তার মাঝখানে সে একটি নদী দেখতে পেল এবং নদী দেখে সে ভীষণ খুশি হয়ে গেল। সে তার প্রয়োজন মতো পানি সেখান থেকে নিয়ে নিল।
পানি নিয়ে সে উঁচু নিচু রাস্তার ওপর দিয়ে সাইকেল চালাচ্ছিল। সে তার সাইকেলটি খুব দ্রুত চালাচ্ছিল এবং হঠাৎ করে সেই সাইকেল সহ সে একটি খাদে পড়ে গেল। সেই খাদে পড়ার পরে সে বুঝতে পেল সেটি একটি ফাঁদ। সে ফাঁদ থেকে বেরোনোর চেষ্টা করলো কিন্তু পারল না। সে ওপরে প্রচুর ফায়ার ক্র্যাকার্স দেখতে পাচ্ছিল। সে ভাবলো কেউ যদি তাকে দেখতে পায়, কিন্তু কেউ এলো না তাকে বাঁচাতে। সকাল হওয়ার পর সে বুঝতে পারলো কেউ একজন তাকে দেখছে এবং এটি চিন্তা করে সে চারিদিকে গুলি ছুড়তে থাকলো। সেখানে যে মানুষটি ছিল সে একটি মেয়ে এবং সৌভাগ্যক্রমে সে অ্যাডির গুলি থেকে কোনোভাবে বেঁচে গিয়ে। মেয়েটি অ্যাডিকে বলল, তোমার বন্দুক আমাকে দিয়ে দাও এবং তার বিনিময়ে আমি তোমাকে সাহায্য করব। প্রথমে অ্যাডি তার কথা মানতে রাজি না হলেও পরে যখন ভাবলো এটি ছাড়া কোনো উপায় তার কাছে নেই, তখন সে তার বন্দুক দিয়ে দিল মেয়েটিকে। কিন্তু সে এতটাও বোকা না যে গুলিসহ বন্দুক তাকে দিয়ে দিবে এবং সে তাকে মেরে দেবে। বন্দুক নিয়ে যে মেয়েটি তাকে বলল, প্রমাণ করো যে তুমি ইনফেক্টেড নও। এবং অ্যাডি তখন তার কাপড় উঠিয়ে দেখালো যে তার শরীরে কোনো প্রকার আঘাত নেই। এভা বুঝতে পারলো আসলে তার শরীরে কোনো প্রকার রোগ নেই এবং সে তাকে ফাঁদ থেকে বের করলো। এভা তাকে বন্দুকের গুলিগুলো দিয়ে দিতে বলল। অ্যাডি তাকে মানা করে দিল। সকালে অ্যাডি যখন ঘুম থেকে উঠলো সে দেখতে পেল এভা তার গলায় ছুরি ধরে আছে। এভা তার থেকে গুলিগুলো চায় এবং অ্যাডিও তাকে বাধ্য হয়ে গুলিগুলো দিয়ে দেয়। গুলি পেয়ে এভা সেখান থেকে দৌড়ে চলে যায়। অ্যাডি বুঝতে পারল না এভার কর্মকাণ্ড। হঠাৎ সে তিনজন ব্যক্তিকে দেখতে পেল এবং বুঝলো এই কারণে এভা সেখান থেকে দৌড়ে চলে গেছে। এই তিনজন লোকের কাছে হাতিয়ার ছিল এবং তাদের তিনজনকে খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। অ্যাডি তাদের দেখে ঘাসের নিচে লুকালো এবং অন্যদিকে এভা গাছের উপর থেকে ওই তিনজনের দিকে বন্দুক তাক করে রেখেছিল। যখন লোকগুলো অ্যাডির ক্যাব দেখতে পেল তারা বুঝতে পারছিল না তারা ছাড়া এখানে আর কে থাকতে পারে। অ্যাডি বুঝতে পারলো এই লোকগুলো খুঁজতে খুঁজতে তার কাছে চলে আসবে এবং এভা তাকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। এবং সে কারণেই অ্যাডি কিছু ফুল দিয়ে তার গায়ে ইনফেকশনের মতো ক্ষত এঁকে দিয়ে শুয়ে থাকলো, যেন সে মারা গিয়েছে। লোকগুলো তাকে দেখে ভাবলো সে ইনফেক্টেড এবং সে মারা গিয়েছে। এসব ভেবেই লোকগুলো তাদের ক্যাম্পে ফিরে গেল। অ্যাডি এবং এভা পুনরায় তাদের ক্যাম্প বানালো এবং অ্যাডি বুঝতে পারলো যে এভা প্রেগনেন্ট। সে এভার কাছে তার হাজবেন্ডের কথা শুনে জানতে পারলো তিনি মারা গিয়েছেন। তারপরে আবার যখন লোকগুলো তাদের খোঁজে এদিকে আসলো তারা খুবই সাবধানে লুকিয়ে থাকলো। অ্যাডি কিছুক্ষণ পরে দুইটি সাইকেল নিয়ে আসলো। সে সিদ্ধান্ত নিল এভাকে তার আঙ্কেলের বাসায় তার সাথে নিয়ে যাবে। অর্ধেক রাস্তা গিয়ে অ্যাডি দেখলো আঙ্কেলের বাসায় পৌঁছাতে আর কেবল মাত্র 1 সপ্তাহ লাগবে। কিন্তু এভা তার সাথে যেতে রাজি ছিল না, কারণ সে বলছিল আঙ্কেলের এলাকাটি নিরাপদ নয়। কিন্তু আঙ্কেলের ওপরে অ্যাডির পুরো বিশ্বাস ছিল। সে এভাকে বলল, তোমার যদি ইচ্ছা না হয় তুমি যেও না আমার সাথে। তখন এভার কাছে দ্বিতীয় কোনো উপায় না থাকায় সে অ্যাডির সাথে যেতে রাজি হলো। কিন্তু এভা ঠিকভাবে সাইকেল না চালাতে পারার কারণে তাদের যেতে অনেক দেরি হলো। তবে অ্যাডি তাকে সম্পূর্ণ সহায়তা করছিল সাইকেল চালানোর সময়। তাদের রুটিন ছিল সারাদিন তারা সাইকেল চালাবে এবং শিকার করবে। রাত হলে তারা তাদের শিকার রান্না করবে এবং খেয়ে নেবে তারা দুজনেই। কিন্তু তাদের কাছে প্রথমে যে খাবার ছিল সেই 3 লোক তাদের সমস্ত খাবার খেয়ে নিয়েছিল এবং কিছু তারা নষ্ট করে ফেলেছিল। তবে অ্যাডি খুব খুশি ছিল এটা ভেবে যে তার নিঃসঙ্গ জীবনে একজন সঙ্গী অ্যাডি ধীরে ধীরে এভাকে পছন্দ করতে শুরু করলো, কিন্তু তারা বুঝতে পারলো না যে সেই 3জন লোক তাদের পেছনে পড়েছিল। অ্যাডি এভার অনেক খেয়াল রাখছিল, যার ফলে এভাও তাকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করলো। রাস্তায় তারা একটি পুকুর দেখতে পেল এবং অ্যাভি সেখানে সাঁতার কাটার জন্য ঝাঁপ দিল। যখন অ্যাডি উঠল সে দেখতে পেল সেই 3জন লোকের একজন। লোকটি তাকে এভার সম্পর্কে জিজ্ঞাসা করল। সে বলল, আমরা তোমার কোনো ক্ষতি করব না, শুধু এভার সম্পর্কে বলো। আমাদেরকে এভাকে দিয়ে দাও, আমরা তোমার কোনো ক্ষতি করব না এবং আমরা এভারও কোনো ক্ষতি করব না, শুধু এভাকে আমরা একটি রিসোর্সের কাজে ব্যবহার করব। লোকটি বলল, এভার যে বাচ্চা হবে সেটিকে তারা খাবে। অ্যাবি বুঝতে পারল কেন এভা তাদের দেখে দৌড়ে পালিয়ে গিয়েছিল।
লোকটি অ্যাডিকে বলল, যদি নিজের জীবনকে ভালোবাসো তাহলে এভাকে আমাদের হাতে তুলে দাও, আর না হলে আমরা তোমাকে মেরে দিব। তোমার গল্পটা এখানেই শেষ হয়ে যাবে। লোকটির এসব কথায় অ্যাভি একটু ভয় পেল না এবং তারা দুজনেই তারপরে তাদের গন্তব্যের জন্য রওনা করল। পরিশেষে কিছুদিন পরে তারা তাদের আঙ্কেল আন্টির বাসায় পৌঁছে গেল। এভা ভাবছিল সেখানে গিয়ে সে হয়তো অনেক আরামে থাকবে। সে একটি বিছানায় শুয়ে পড়ল। সে অনেক খাবার দেখতে পেল। কিন্তু অ্যাডি খুবই চিন্তিত ছিল, কারণ সে এখানে এসে এখনো পর্যন্ত তার আঙ্কেল আন্টিকে কোথাও দেখতে পায়নি। এবং সে যখন ঘর থেকে বেরোলো, তার মনটি ভেঙে গেল। সে একটু দূরেই তার আঙ্কেলের কবর দেখতে পেল। অ্যাডি তার শেষ আশাটিও হারিয়ে ফেলেছিল। তার জীবন সম্পর্কে ভেবে অ্যাডি খুবই কষ্ট পাচ্ছিল। সে এভার কাছে গেল এবং সেই তিনজন লোকগুলোর আসল সত্য এভাকে বলল, এবং এভাও তখন অ্যাডির কাছে আর কোনো কিছু গোপন না করে তাকে সবকিছু খুলে বলল। এভা অ্যাডিকে বলল সেই তিনজন লোক ছিল তার ভাই। তার তিন ভাই তার উপর অত্যাচার করত, তাই সে একদিন তাদের মেরে পালিয়ে আসে এবং তখন থেকে তারা তিনজন এভার ওপরে পড়ে আছে। কিন্তু আগে এভা অ্যাডিকে এসব কথা না বলায় তাদের মাঝে কথা কাটাকাটি হয় এবং এভা কাঁদতে থাকে। অ্যাডি ঘর থেকে বেরোতে নিলেই লোকগুলোর সাথে তার দেখা হয়। তিনজন লোক অ্যাডির দিকে বন্দুক নিয়ে বলে, তুমি যদি বাঁচতে চাও তাহলে এভাকে আমাদের দিয়ে দাও, তুমি চাইলে আমরা তোমাকে আমাদের সাথে নেব। কিন্তু অ্যাডি তাদের কথায় রাজি হলো না এবং সে জীবন বাঁচাতে সেখান থেকে দৌড়ে চলে গেল। সে যাওয়ার সময় একটি গুলি চালিয়ে গেল যাতে এভা বুঝতে পারে তার এখন সেখান থেকে পালাতে হবে। একটি লোক অ্যাডিকে ধরে ফেলল এবং সে যখনই অ্যাডিকে মারতে যাবে তখনই পেছন থেকে কেউ একজন সেই লোকটিকেই মেরে দিল। তখন অ্যাডি দেখতে পেল সেই লোকটিকে যে মেরেছিল সে আর কেউ নয়, তার তখন সেখানে সেই তিনজনের দুজন লোক বেঁচে ছিল। একজন এভার কাছে পৌঁছে গিয়েছিল, অপরজন তাদেরকে মারতে আসলে আন্টির পাতা ফাঁদে পড়ে মারা গেল। আন্টি এবং অ্যাডি এভাকে বাঁচাতে তার কাছে যাচ্ছিল, কিন্তু দূর থেকে সেই ব্যক্তিটি তাদের ওপর গুলি ছোড়ে। গুলি আন্টির হাতে লাগলো এবং অ্যাভির ওপর গুলি ছোড়ার আগেই সে সেখান থেকে পালিয়ে গেল। তখন সেই লোকটি রেগে এভার ওপরে অত্যাচার করতে লাগলো, তার পেটে জোরে জোরে লাথি দিতে লাগলো। অ্যাভি তাদের দেখছিল এবং লোকটাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য অন্য একটি শব্দ করল। লোকটি সেই মুহূর্তে অ্যাডিকে মারতে অগ্রসর হলে এভা সুযোগ বুঝে পেছন থেকে একটি তীর দিয়ে সেই লোকটিকে মেরে দিল। অতঃপর সব রকম বাধা বিপত্তির পরে তারা স্বস্তি নিঃশ্বাস ফেলল। তারপরে অ্যাডি, এভা এবং আন্টি একসাথে থাকা শুরু করলো। তারা একটি সুখী পরিবার হিসাবে বসবাস করতে থাকলো এবং এর মধ্য দিয়েই কাহিনীটি এখানেই শেষ হয়ে গেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।